লেখিকা সুপ্রিয়া ঘোষের মেয়ের বাবা। তুমি কি মানুষ নাকি পাথর সুমন্ত? আমার নিজের বাবা ওখানে হার্ট অ্যাটাক করে হাসপাতালের বেডে শুয়ে আছেন। বাঁচবেন কি মরবেন তার কোনো ঠিক নেই, আর তুমি বলছো তোমার মায়ের সামান্য ঠান্ডা লেগেছে বলে আমি যেতে পারবো না? মাঝরাতে সুমন্তর কলারটা খপ করে ধরে চিৎকার করে উঠেছিল ইলোরা। চোখের জলে তার পুরো বুক ভেসে যাচ্ছিল, সারা শরীর কাঁপছিল আতঙ্কে, কিন্তু সুমন্তর তাতে কোনো হেলদোল ছিল না। সে বিছানায় হেলান দিয়ে বসে অত্যন্ত নির্বিকার ভঙ্গিতে ইলোরার হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিল। তারপর গলাটা চড়িয়ে বলল, নাটক বন্ধ করো ইলোরা, মা অসুস্থ, এই অবস্থায় উনি একা একা কাল সকালে রান্নাঘরে ঢুকবেন কি করে? আগে আমার মায়ের সেবা করো। ঘরের বউয়ের প্রথম দায়িত্ব শ্বশুর বাড়ি, তারপর ওসব বাবার বাড়ি দেখা যাবে। এমনিতেও ওই ঠগবাজ লোকটার ওরকমই হওয়ার ছিল, যত সব ২ নম্বরই সস্তা ফার্নিচার দিয়ে ঠকিয়েছে আমায়। মুখে তো তখন বড় বড় কথা, ফ্রিতে তো তোমাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। ইলোরা স্তম্ভিত হয়ে গিয়েছিল, সুমন্তর মুখের দিকে তাকিয়ে নিষ্প্রিয় হয়ে গিয়েছিল কয়েক মুহূর্তের জন্য। যে মানুষটা নতুন ব্যবসা দাঁড় করানোর জন্য তার বাবা নিজের সারা জীবনের জমানো প্রভিডেন্ট ফান্ডের ৩.৫ লাখ টাকা তুলে দিলেন বিনা দ্বিধায়, এক কাপড়ে এনে জামাইয়ের হাতে তুলে দিলেন, সে আজ এভাবে তার পিতৃতুল্য মানুষকে অপমান করছে। ইলোরা আর নিজেকে ধরে রাখতে পারেনি, সমস্ত যন্ত্রণা আর ক্ষোভ এক হয়ে তার গলা দিয়ে বেরিয়ে এসেছিল। ভগবান যেন তোমার ঘরে একটা মেয়ে পাঠায় সুমন্ত, সেদিন বুঝবে মেয়ের বাবার নামে কিছু বললে কেমন লাগে, আর পরের মেয়েকে নিজের ঘরে এনে এভাবে কষ্ট দিতে কেমন লাগে। আমার ভগবানের কাছে এই একটাই প্রার্থনা, তিনি যেন তোমায় একটা কন্যা সন্তান দেন। ভগবান বোধহয় সেই মাঝরাতের কান্নামাখা অভিশাপটা অক্ষরে অক্ষরে শুনেছিলেন। এর বছর ২ পরেই ইলোরা আর সুমন্তর কোল আলো করে এলো একটা কন্যা সন্তান, টুকুন। যেদিন নার্স এসে সুমন্তর কোলে প্রথম টুকুনের লালচে গুটিসুটি মেরে থাকা শরীরটা তুলে দিল, সুমন্তর ভেতরের চড়া অহংকারী মানুষটা কেমন যেন প্রথমবার কেঁপে উঠেছিল। সে একদৃষ্টে মেয়ের দিকে তাকিয়ে রইল। টুকুন যত বড় হতে লাগলো, সুমন্তর মধ্যে পরিবর্তনটা তত স্পষ্ট হতে শুরু করলো। যে মানুষটা আগেই ইলোরার একটু দেরিতে ঘুম থেকে ওঠা বা তরকারিতে নুন কম হওয়া নিয়ে চিৎকার করে বাড়ি মাথায় করত, সেই এখন মাঝরাতে টুকুন একটু কেঁদে উঠলেই ধরফর করে উঠে পড়ে। ইলোরাকে ডাকও দেয় না, নিজেই টুকুনের কাঁথা বদলে দেয়, কোলে নিয়ে সারা রাত ঘরময় ঘুরে বেড়ায়। টুকুন একটু বড় হয়ে যখন আধো আধো গলায় প্রথম বাবা বলে ডাকলো, সুমন্ত যেন গলে জল হয়ে গেল। আপাদমস্তক বদলে যাওয়া এক আদর্শ দায়িত্বশীল বাবা হয়ে উঠল সে। মেয়ের প্রতি তার ভালোবাসার কোনো সীমা ছিল না। টুকুন যা চাইতো সুমন্ত নিজের সাধ্যের বাইরে গিয়েও তাই এনে দিত। ইলোরা দূর থেকে এই বাপ মেয়ের খুনসুটি দেখত আর মনে মনে ভাবত, প্রকৃতির কি অদ্ভুত বিচার, যে মানুষটা একদিন একটা মেয়ের বাবার আত্মসম্মান নিয়ে খেলা করেছিল, আজ সে নিজেই একটা মেয়ের ভালোবাসার জন্য চাতকের মতো বসে থাকে। কালের নিয়মে টুকুন বড় হলো। সুমন্ত নিজের জীবনের সমস্ত পুঁজি, সমস্ত ভালো লাগা এক করে ধুমধাম করে মেয়ের বিয়ে দিল এক প্রতিষ্ঠিত পাত্রের সাথে। পাত্রপক্ষের কোনো আবদারে সে না বলেনি, যাতে তার মেয়ের শ্বশুর বাড়িতে কোনো খামতি না থাকে। ইলোরা ভেবেছিল মেয়ের বিয়ের পর হয়তো এবার তাদের জীবনে একটা শান্ত নিরুদ্বেগ বিকেল আসবে, কিন্তু সংসারের চাকা বোধ হয় সব মেয়ের জন্যই এক নিয়মে ঘোরে। টুকুনের বিয়ের মাস কয়েক পরের কথা। সুমন্তর বেশ কদিন ধরেই একটু চড়া জ্বর, শরীরটা একদম ভেঙে পড়েছে। ইলোরা টুকুনকে দুপুরে ফোনে বলেছিল, তোর বাবার শরীরটা ভালো না রে টুকুন, জ্বরটা কিছুতেই কমছে না, কাল রাত থেকে খালি তোর নাম করছে। টুকুন ওপাশ থেকে কেঁদে ফেলে বলেছিল, মা, আমি আজই বিকেলে আসছি বাবাকে দেখতে, তোমার জামাইকে বলছি আমায় একটু ড্রপ করে দিতে, তোমরা চিন্তা করো না। কিন্তু বিকেল পেরিয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল, টুকুনের দেখা মিলল না। সুমন্ত বারবার দরজার দিকে তাকাচ্ছিল আর ঘড়ির কাঁটা দেখছিল।
রাত 10টা নাগাদ ইলোরার ফোনে টুকুনের ভাঙা কাদো কাদো গলার আওয়াজ পাওয়া গেল, মা, আমি যেতে পারলাম না গো। ইলোরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন রে, তোর বাবা তো পথ চেয়ে বসে আছে। টুকুন ফুপিয়ে উঠে বলল, শাশুড়ি নাকি হঠাৎ শরীর খারাপ লাগছে, তাই উনি একা হাতে রাতের কাজ করতে পারবেন না। আমি তাও বলছিলাম বাবাকে শুধু একবার চোখে দেখে চলে আসব, কিন্তু তোমার জামাই সাফ না করে দিল। বলল, আগে ঘরের কাজ, নিজের সংসার, তারপর ওসব বাবার বাড়ি দেখা যাবে। আমি কত অনুরোধ করলাম, কত কাঁদলাম মা, কিন্তু ও কিছুতেই অনুমতি দিল না। ফোনটা রেখে ইলোরা যখন সুমন্তর ঘরে গেল, সুমন্ত তখন বিছানায় বালিশে পিঠ দিয়ে ঝিমন্ত চোখে বসেছিল। ইলোরা আলতো করে সুমন্তর কপালে হাত দিয়ে দেখলো গাটা তখনও পুড়ে যাচ্ছে। সে সুমন্তর পাশে বসে শান্ত গলায় বলল, টুকুন আসতে চেয়েছিল গো, কিন্তু জামাই আসতে দিল না। বলল ওর মায়ের শরীর খারাপ, তাই বউয়ের যাওয়া চলবে না, অনুমতি মেলেনি। মেয়েটা ওপারে বসে শুধু কাঁদছে। সুমন্ত শুনে কিছুক্ষণ চুপ করে রইল। ঘরের দেওয়াল ঘড়ি টিকটিক শব্দটা তখন বড্ড ভারী লাগছিল। সুমন্তর চোখের কোণটা কেমন যেন চকচক করে উঠল। এক অদ্ভুত শূন্যতা আর কষ্ট তার মুখে ফুটে উঠল, কিন্তু মুখ ফুটে সে একটা কথাও বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে ছাদের দিকে তাকিয়ে রইল। ইলোরা সুমন্তর পায়ের কাছে খাটের ওপর আর একটু চেপে বসল। সুমন্তর বিষণ্ণ চোখের দিকে অপলক তাকিয়ে থেকে একদম ধীর ঠান্ডা গলায় বলল, মনে আছে সুমন্ত, আজ থেকে প্রায় 25 বছর আগেকার একটা রাতের কথা। সেবার আমার বাবার যখন হার্ট অ্যাটাক হয়েছিল, ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছিলেন। তোমার মায়ের সামান্য একটু ঠান্ডা লেগেছিল বলে আমায় তুমি যেতে দাওনি। তোমার পায়ে ধরে, হাত ধরে কত কেঁদেছিলাম আমি, আর তুমি বলেছিলে আগে আমার মায়ের সেবা করো, শ্বশুর বাড়ি সব। আমি তখন মেয়ে মানুষ, মুখ বুজে সব মেনে নিয়েছিলাম, কিছু বলতে পারিনি। সুমন্ত চট করে ইলোরার দিকে তাকালো। তার ঠোঁট দুটো কাঁপছিল, চোখের তারা দুটো নড়ে উঠল। অতীতের সেই অন্যায়ের দলিলটা যেন আজ তার নিজের মেয়ের জীবনে ফিরে এসেছে। সেই ইলোরাকে একটা কথাও বলতে পারল না, বলার মতো কোনো মুখ তার ছিল না। সুমন্ত শুধু ইলোরার দিক থেকে নিজের মুখটা সরিয়ে দেওয়ালের দিকে ফিরিয়ে নিল এবং নীরবে তার চোখ থেকে এক ফোঁটা গরম জল বালিশে গড়িয়ে পড়ল। সেই প্রথম ইলোরা দেখল মেয়ের বাবা হওয়ার আসল যন্ত্রণাটা সুমন্তর বুক চিরে বেরিয়ে আসছে। সেই রাতের পর থেকে সুমন্ত কেমন যেন আরো গুটিয়ে গিয়েছিল। জ্বরের ঘোর কেটে যাওয়ার পরও তার ভেতরের গুমোট ভাবটা কাটেনি। সে এখন আর আগের মতো ইলোরার দিকে তাকিয়ে চড়া গলায় কথা বলে না, বরং কেমন একটা অপরাধ বোধ নিয়ে চোখ নামিয়ে নেয়। সময়ের নিয়মেই দিন কাটছিল, কিন্তু ইলোরা জানতো এই শান্ত নদীর নিচে একটা বড় ঝড় ধেয়ে আসছে। টুকুন শ্বশুর বাড়িতে কেমন আছে সেই দুশ্চিন্তা সুমন্তর ভেতরের বাবাটাকে প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছিল। এর কয়েক মাস পরের এক বিকেলবেলা আকাশটা মেঘ করে এসেছিল, ঠান্ডা বাতাস দিচ্ছিল। ইলোরা বারান্দায় দাঁড়িয়ে শুকনো জামাকাপড়গুলো তুলছিল। ঠিক তখনই দরজার বেলটা পরপর দুবার বেজে উঠল। ইলোরা গিয়ে দরজাটা খুলল। সামনে দাঁড়িয়ে তাদের একমাত্র মেয়ে টুকুন। তার চুলগুলো উস্কো খুস্কো, চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ, আর চোখের কোল দুটো ফুলে লাল হয়ে আছে। সবচেয়ে বড় কথা, টুকুনের এক হাতে একটা বড় ট্রলি ব্যাগ। যে মেয়ে বাপের বাড়ি এলে দুদিনের বেশি থাকতে চায় না, সে এতটা বড় ট্রলি নিয়ে একা একা হাজির হয়েছে। ইলোরা চমকে উঠে জিজ্ঞেস করলো, টুকুন, তুই একা একা কেন রে মা? আর হাতে এত বড় ট্রলি কেন রে? কি হয়েছে তোর? টুকুন কোনো উত্তর দিল না। সে হনহন করে ঘরের ভেতর ঢুকে ট্রলি ব্যাগটা একপাশে দরম করে রেখে সোফায় ধপ করে বসে পড়ল। সুমন্ত তখন ভেতরের ঘরে খবরের কাগজ পড়ছিল। টুকুনের গলার আওয়াজ পেয়ে সেও তাড়াহুড়ো করে ড্রয়িং রুমে চলে এলো। মেয়ের এই অবস্থা দেখে সুমন্তর বুকটা ছ্যাঁত করে উঠল। সে সোফায় সামনে এসে ব্যাকুল গলায় বলল, কি হয়েছে রে মা? জামাই আসেনি তোর সাথে? একা এলি যে? টুকুন সোফায় বসে নিজের ওড়নাটা শক্ত করে চেপে ধরে বলল, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না বাবা। তোমার জামাইয়ের সাথে চরম ঝগড়া করে এক কাপড়ে চলে এসেছি। এবারও আসুক আর না আসুক, আমি আর যাব কিনা তা ভগবান জানে।
ইলোরা কপালে হাত দিয়ে ঘরের দরজাটা আটকে দিয়ে টুকুনের পাশে বসলো। টুকুনের একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, মাথা ঠান্ডা কর টুকুন, শান্ত হয়ে বল, কি নিয়ে ঝগড়া হয়েছে? জামাইয়ের সাথে এমন কি হলো যে তুই ঘর ছেড়ে চলে এলি? টুকুন রাগে আর অপমানে কাঁপতে কাঁপতে সুমন্তর দিকে তাকালো, বলল, বাবা, বিয়ের সময় তুমি নিজের সাধ্যের বাইরে গিয়ে অত টাকা খরচ করে যে ফার্নিচারগুলো দিলে, খাট, ড্রেসিং টেবিল, আলমারি, সেগুলো নাকি সব নকল। তোমার জামাই আজ সকালে আমায় ডেকে সবার সামনে বলল, তোমার বাবা আমায় ঠকিয়েছে। বলেছিল সব আসল সেগুন কাঠ, অথচ এগুলো সব সস্তা নকল কাঠ দিয়ে তৈরি। পোল্যান্ডের পালিশ মেরে আমায় বোকা বানিয়েছে। বাবা, এত বড় সাহস ওর! ও আমার সামনে দাঁড়িয়ে আমার বাবাকে অপমান করে, বলে তোমার বাবা নাকি জালিয়াতি করেছে। টুকুনের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। সেই ইলোরার দিকে ফিরে বলল, মা, তুমিই বলো আমি কি করে সহ্য করব? ও আমার বাবাকে জোচ্চোর বলছে, যে বাড়িতে আমার বাবার বিন্দুমাত্র সম্মান নেই, যে লোকটা আমার বাবার সততা নিয়ে কথা তোলে, তার সংসারে আমি এক মুহূর্ত থাকবো না। আমি মুখ বুজে নিজের কষ্ট সহ্য করতে পারি মা, কিন্তু আমার বাবার অপমান আমি মরে গেলেও সহ্য করব না। মেয়ের মুখে এই কথাগুলো শুনে সুমন্তর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। 25 বছর আগে সেও ঠিক এই ভাষাতেই ইলোরাকে বলেছিল, তোমার বাবা আমায় সস্তা প্লাইউডের ফার্নিচার দিয়ে ঠকিয়েছে। আজ তার নিজের মুখের সে বিষাক্ত শব্দগুলোই সুদে আসলে ফেরত এসে তার নিজের মেয়ের বুকটা ঝাঁঝরা করে দিয়েছে। নিয়তির এই মার সুমন্ত নিতে পারছিল না, তার বুকটা ভেঙে আসছিল। সে মেয়ের মাথায় হাত রাখল, সুমন্তর হাতটা কাঁপছিল। সুমন্ত কোনো আত্মপক্ষ সমর্থন করল না, জামাইয়ের ওপর রাগও দেখালো না। সে অত্যন্ত ভাঙা এবং ভারী গলায় বলল, ঠিক করেছিস মা, তোর কোনো দোষ নেই, তুই থাক এখানে, যতদিন খুশি থাক। এই বাড়ি তোর, তোকে কেউ এখান থেকে তাড়াতে পারবে না। ইলোরা সুমন্তর দিকে তাকালো। সুমন্তর চোখের অসহায়তা, সেই ভেঙে পড়া রূপ ইলোরা আগে কখনো দেখেনি। কিন্তু ইলোরার মনে তখন অন্য এক ঝড় উঠছিল। পুরনো ক্ষতগুলো যেন একে একে সব জ্যান্ত হয়ে উঠছিল। সে রাতে টুকুনকে খাইয়ে দাইয়ে শান্ত করে পাশের ঘরে শুয়ে দিল ইলোরা। মেয়ে ঘুমে ঢুলে পড়তেই ইলোরা নিজের ঘরে ফিরে এলো। রাত তখন 12টা, ঘরের আলোটা নেভানো, শুধু জানলা দিয়ে বাইরের ল্যাম্পপোস্টের আবছা আলো এসে পড়েছে বিছানায়। সুমন্ত বিছানার একপাশে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়েছিল, তার চোখে ঘুম ছিল না। ইলোরা ঘরে ঢুকে দরজাটা আলতো করে ভেজিয়ে দিল, তারপর খাটের ওপর এসে বসলো। সুমন্ত টের পেয়ে একটু নড়েচড়ে বসলো, কিন্তু কিছু বলল না। ইলোরা সুমন্তর পিঠের দিকে তাকিয়ে একদম শান্ত নিরাসক্ত গলায় বলল, টুকুন তো চলে এলো সুমন্ত, আমার একটা কথা মনে হচ্ছে। সুমন্ত পাশ ফিরে ইলোরার দিকে তাকালো, কি কথা? ইলোরা জানলার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বলল, ভাবছি তাহলে আমারও বোধ হয় এই বাড়িতে থাকা আর উচিত নয়। আমারও এবার পাত্তারি গুটিয়ে বাবার বাড়ি চলে যাওয়া দরকার। সুমন্ত চমকে উঠে বিছানায় উঠে বসলো। ইলোরার একটা হাত ধরার চেষ্টা করে ব্যাকুল গলায় জিজ্ঞেস করলো, কেন, তুমি এসব কি কথা বলছো ইলোরা? এই বয়সে এসে তুমি এসব কি বলছো? কেন থাকবে না এ বাড়িতে? ইলোরা আলতো করে সুমন্তর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। তারপর সুমন্তর চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বলল, কেন থাকবো বলো? আজ টুকুন তার বাবার অপমান সহ্য করতে না পেরে ঘর ছেড়ে চলে এসেছে, কারণ সে মেয়ে। আর তুমিও তো ঠিক এই কাজটাই করেছিলে সুমন্ত, মনে পড়ে? তুমিও তো বিয়ের পরদিন থেকে আমায় পদে পদে বলতে যে আমার বাবা তোমায় ঠকিয়েছে, ফ্রিতে আমায় তোমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আমার বাবা যে তোমার ধুঁকতে থাকা ব্যবসাটা দাঁড় করানোর জন্য নিজের প্রভিডেন্ট ফান্ডের 3.5 লক্ষ টাকা তুলে এনে তোমার হাতে দিয়েছিল, সেটা তো তুমি কোনোদিনও স্বীকার করনি। উল্টে প্রতিনিয়ত আমার বাবাকে চোর জোচ্চোর বলতে, অপমান করতে। তাহলে টুকুনের যুক্তি অনুযায়ী আমারও তো 25 বছর আগেই এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত ছিল, তাই না? সুমন্ত যেন পাথর হয়ে গেল। ইলোরার এই শান্ত ধারালো প্রশ্নগুলোর কোনো উত্তর তার কাছে ছিল না। সে অপরাধীর মতো মাথা নিচু করে রইল। ইলোরা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে কি জানো সুমন্ত, মেয়ের বাবা না হলে কোনো পুরুষ মানুষ স্ত্রীর মন আর তার বাবার কষ্টটা বুঝতে পারে না। মেয়েরা নিজের ওপর হওয়া সব অত্যাচার সহ্য করতে পারে, কিন্তু নিজের চোখের সামনে জন্মদাতা বাবার অপমান তারা কিছুতেই সহ্য করতে পারে না, কোনো দিনও না। আজ টুকুন পারেনি, সেদিন আমি নিরুপায় ছিলাম বলে মুখ বুজে কেঁদেছিলাম। তফাৎ শুধু এটুকুই।
সুমন্ত আর একটা শব্দ উচ্চারণ করতে পারল না। সে কোনো তর্ক করল না, কোনো চিৎকার করল না। আস্তে করে বিছানায় পাশ ফিরে শুয়ে পড়ল আর দেওয়ালের দিকে মুখ করে রইল। অন্ধকার ঘরটায় শুধু সুমন্তর ভারী নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছিল আর ইলোরা জানলার বাইরে তাকিয়ে রইল। সেদিনের রাতের পর থেকে বাড়িটার চেনা ছন্দ কেমন যেন ওলটপালট হয়ে গেল। মাঝখানের দুটো দিন কেউ কারো সাথে বিশেষ কথা বলেনি। টুকুর নিজের মনে ঘরের কোণে বসে থাকতো। ইলোরা তাকে জোর করে দুটো মুখে তুলে দিত। আর সুমন্ত, সে যেন নিজের চেনা বাড়িটাতেই একজন পরবাসী হয়ে গিয়েছিল। মেয়ে বা স্ত্রী কারো মুখোমুখি হওয়ার সাহস তার ছিল না। সারাদিন হয় বারান্দার এক কোণে চেয়ার টেনে বসে বাইরের দিকে তাকিয়ে থাকতো, নয়তো বিছানায় চোখ বন্ধ করে পড়ে থাকতো। তৃতীয় দিন সকালবেলা ড্রয়িং রুমে টুকুন আর ইলোরা বসেছিল। টুকুন নিজের ফোনের দিকে তাকিয়ে উদাস হয়ে কি যেন ভাবছিল। ঠিক তখনই সদর দরজায় নক করার শব্দ হলো। ইলোরা গিয়ে দরজা খুলতে দেখলো সামনে জামাই অর্ণব দাঁড়িয়ে আছে। অর্ণবের চোখে মুখে ক্লান্তির ছাপ, বোঝাই যাচ্ছে গত দুদিন সেও শান্তিতে ছিল না। ইলোরাকে দেখে অর্ণব একটু অপ্রস্তুত হয়ে মাথা নিচু করে বলল, মা ভালো আছেন? টুকুন ভেতরে আছে? ইলোরা শান্ত গলায় বলল, হ্যাঁ এসো, ভেতরে এসো। অর্ণব ভেতরে ঢুকে সোফায় বসতেই টুকুন চট করে মুখটা ঘুরিয়ে নিল। সে এক চুলও নড়ল না। অর্ণব টুকুনের দিকে তাকিয়ে একটু নরম গলায় বলল, টুকুন আর কত রাগ করে থাকবে? ভুল তো মানুষেরই হয়। আমার সেদিন ওভাবে কথাগুলো বলা ঠিক হয়নি। মার শরীর খারাপ ছিল, সেই নিয়ে এমনিতেই একটা টেনশানে ছিলাম। তার উপর ঘরের নতুন খাটটার একটা পায়া হঠাৎ আলগা হয়ে যাওয়ায় মাথাটা গরম হয়ে গিয়েছিল। তাই মুখ ফসকে অমন একটা বাজে কথা বলে ফেলেছি। আমি বুঝতে পারিনি কথাটা তোমার এতটা লাগবে। টুকুন তীরের মতো ঘুরে দাঁড়িয়ে বলল, মুখ ফসকে? তুমি আমার বাবাকে ঠকবাজ বলে দিলে সবার সামনে। সেটা মুখ ফসকে? আমার বাবা নিজের শেষ সম্বলটুকু দিয়ে আমাদের এই জিনিসগুলো গুছিয়ে দিয়েছে। খাটটার পায়া খারাপ হলে তুমি মিস্ত্রি ডাকতে পারতে, কিন্তু তুমি সোজা আমার বাবার সততা নিয়ে কথা তুললে। যে মানুষটা নিজের জীবনে কোনোদিন কারোর একটা পয়সা মারেনি, তাকে তুমি চোর বানিয়ে দিলে। আমি তোমায় পরিষ্কার বলে দিচ্ছি অর্ণব, আমি আর ওই বাড়িতে ফিরবো না। যেখানে আমার বাবার কোনো সম্মান নেই, সেখানে আমারও কোনো জায়গা নেই। অর্ণব ইলোরার দিকে তাকিয়ে হাত জোর করে বলল, মা আপনি অন্তত টুকুনকে বোঝান, আমি সত্যি অন্যায় করে ফেলেছি। বাবা কোথায়? আমি বাবার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে প্রস্তুত। আমি বাবাকে কোনোদিন ছোট করতে চাইনি। ঠিক সেই মুহূর্তে ঘরের পর্দা সরিয়ে সুমন্ত ভেতরে ঢুকলো। সুমন্তর চেহারাটা এই দুদিনে কেমন যেন আরও বুড়োটে হয়ে গেছে, কিন্তু তার চোখে আজ কোনো রাগ ছিল না, ছিল এক অদ্ভুত শান্ত গভীরতা। সুমন্তকে দেখে অর্ণব সোফা থেকে উঠে দাঁড়ালো। বাবা, আমায় ক্ষমা করে দিন। আমি সেদিন মাথা ঠিক রাখতে পারিনি। টুকুনকে অমন কথা বলা আমার একদম উচিত হয়নি। সুমন্ত অর্ণবের খুব কাছে এসে দাঁড়ালো। তারপর অর্ণবের কাঁধে একটা হাত রেখে অত্যন্ত মৃদু কিন্তু ভারী গলায় বলল, তুমি কোনো অন্যায় করোনি বাবা। তুমি তো শুধু সত্যটাই বলেছ। খাটটা সত্যি আসল সেগুন কাঠের নয়। আমি নিজের চোখে তো অর্ডার দিয়েছিলাম। কাঠটা একটু কম দামি প্লাইউডেরই ছিল। তবে জেনে শুনে তোমাকে ঠকানোর জন্য দিইনি বাবা। তখন পকেটে সামর্থ্য এর চেয়ে বেশি ছিল না। মেয়ের বিয়ের বাকি খরচগুলো সামলাতে গিয়ে কাঠের বাজেটটা একটু কমাতে হয়েছিল। কিন্তু সেটা তো তোমার জানার কথা নয়। তুমি যা দেখেছো তাই বলেছ। সুমন্তর মুখে সহজ স্বীকারোক্তি শুনে টুকুন আর অর্ণব দুজনেই স্তম্ভিত হয়ে গেল। টুকুন অবাক হয়ে বলল, বাবা তুমি এ কি বলছো? সুমন্ত মেয়ের দিকে ফিরে একটু হাসার চেষ্টা করলো, কিন্তু সেই হাসিতে কেবলই কান্না লুকিয়েছিল। সে টুকুনের মাথায় হাত বুলিয়ে বলল, মারে, স্বামী স্ত্রীর সংসারের মাঝখানে এই কাঠের আলমারি, সেগুন কাঠ, এগুলো বড্ড তুচ্ছ জিনিস। এই জড় বস্তুগুলোর জন্য নিজের রক্ত মাংসের সম্পর্কটাকে এভাবে ভাঙিস না মা। জামাই তোকে ভালোবাসে, তাই তোকে ফিরিয়ে নিতে নিজে ছুটে এসেছে। ও তোকে অপমান করেনি রে। ও একটা কাঠের মান নিয়ে কথা বলেছে মাত্র। তারপর সুমন্ত অর্ণবের দিকে তাকিয়ে বলল, বাবা অর্ণব, টুকুনকে নিয়ে তুমি বাড়ি ফিরে যাও। ও রাগ করেছে কারণ ও আমায় ভালোবাসে। তবে একটা কথা মনে রেখো বাবা, একটা মেয়ে যখন নিজের মা বাবা, নিজের চেনা ঘর ছেড়ে তোমার হাত ধরে একটা অচেনা বাড়িতে যায়, তখন সে শুধু ভালোবাসার ভরসাতেই যায়। সেই মেয়েটার সামনে যদি তার মা বাবাকে অসম্মান করা হয়, তবে তার সেই ভরসার ভিতটা নড়ে যায়। মেয়েরা সব সহ্য করতে পারে বাবা, কিন্তু মা বাবার অপমান সহ্য করার মতো ক্ষমতা ঈশ্বর মেয়েদের দেননি। আজ তুমি ভুল বুঝেছ, কাল যেন এই ভুল আর না হয়।
অর্ণব সুমন্তর পায়ে হাত দিয়ে প্রণাম করলো। তার চোখেও তখন অনুতাপের জল। আমি আর কোনোদিন টুকুনকে অমন কথা বলবো না বাবা, আপনি আমায় আশীর্বাদ করুন। ঘণ্টাখানিকের মধ্যে টুকুন তার ট্রলি ব্যাগটা নিয়ে অর্ণবের সাথে গাড়িতে গিয়ে বসলো। যাওয়ার আগে সে সুমন্ত আর ইলোরাকে জড়িয়ে ধরে কেঁদে গেল। দুপুরবেলা বাড়িটা আবার আগের মতোই নিঝুম। ইলোরা রান্নাঘর গুছিয়ে ঘরে এসে দেখল সুমন্ত বিছানায় চুপচাপ বসে আছে। ইলোরা আলমারি থেকে একটা চাদর বের করতে যাবে, এমন সময় সুমন্ত ডাকলো, ইলোরা, একটু শুনবে? ইলোরা থমকে দাঁড়িয়ে সুমন্তর দিকে তাকালো। সুমন্ত খাট থেকে নেমে ইলোরার খুব কাছে এসে দাঁড়ালো। 25 বছরের বিবাহিত জীবনে ইলোরা কোনোদিন তার চোখে এই আকুলতা দেখেনি। সুমন্ত ইলোরার দুটো হাত নিজের কাঁপানো হাতের মুঠোয় নিল। ইলোরা অবাক হয়ে দেখল সুমন্তর চোখ দুটো জলে ভরে গেছে। সুমন্ত অত্যন্ত অপরাধী গলায় ভেঙে পড়া স্বরে বলল, আমায় মাফ করে দাও ইলোরা, আমি তোমার সাথে তোমার বাবার স্মৃতির সাথে চরম অন্যায় করে এসেছি। আজ যখন অর্ণব আমার দেওয়া আসবাবপত্র নিয়ে কথা তুলল, আমার বুকটা যেন ছিঁড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন আমার কলিজায় হাত দিয়েছে। আজ আমি বুঝতে পারছি সেদিন আমার মুখের ওই বিষাক্ত কথাগুলো শুনে তোমার আর তোমার বাবার কতটা কষ্ট হয়েছিল। তোমার বাবা তো আমায় 3.5 লাখ টাকা দিয়ে আমার ব্যবসাটাই বাঁচিয়ে দিয়েছিলেন, আর আমি কৃতজ্ঞতা প্রকাশ করা তো দূরের কথা, উল্টে ওনাকে চোর বানিয়েছিলাম। আমায় ক্ষমা করে দাও ইলোরা, আমি বড্ড নীচ মনের মানুষ ছিলাম। বলতে বলতে সুমন্ত ইলোরার হাত দুটো ধরে প্রায় কেঁদে ফেলল। ইলোরা সুমন্তর দিকে তাকালো। 25 বছর ধরে যে ক্ষোভ, যে অভিমান সে নিজের বুকের ভেতর পাথর করে জমিয়ে রেখেছিল, আজ সুমন্তর এই চোখের জলে সেই পাথরটা যেন গলে জল হয়ে গেল। সে আলতো করে সুমন্তর চোখ থেকে জলটা মুছিয়ে দিল। ইলোরার নিজের চোখটাও তখন ভিজে উঠেছে। ইলোরা একটা দীর্ঘশ্বাস ফেলে শান্ত স্নিগ্ধ গলায় বলল, থাক সুমন্ত, আর পুরনো কথা তুলে কি হবে? ভগবান তোমায় ক্ষমা করে দিয়েছেন। যেদিন উনি তোমার কোলে টুকুনকে দিয়েছিলেন, আসলে তুমি তো খারাপ মানুষ ছিলে না, তুমি শুধু একজন স্বামীর অহংকার নিয়ে অন্ধ ছিলে। আজ তুমি একজন বাবা হয়ে স্ত্রীর মনটা বুঝতে পেরেছ। এর চেয়ে বড় পাওনা আমার আর কিছু নেই। আমাদের মেয়েটা সুখে থাক, তাহলেই আমাদের সব পাপ ধুয়ে যাবে। সুমন্ত ইলোরাকে নিজের বুকের মধ্যে টেনে নিল। জানলা দিয়ে দুপুরের মিষ্টি রোদের একটা আলো এসে পড়ল তাদের ওপর। 25 বছর পর আজ এই সংসারে মেঘ কেটে গিয়ে এক নতুন রোদের জন্ম হলো, যেখানে কোনো অহংকার রইল না, রইল শুধু একে অপরকে বোঝার এক পরম শান্তি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।